আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো এজমালি সম্পত্তি কি, এজমালি সম্পত্তি আপনি কিভাবে ভাগ বন্টন করবেন, এবং আপনি যদি কোনো এজমালি সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয় আপনাকে জেনে নিতে হবে। তো চলুন আলোচনার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। এজমালি সম্পত্তি বলতে সাধারণত যৌথ, সংযুক্ত বা একাধিক মালিকানাধীন কোনো সম্পত্তিকে বোঝায়। যেমন ধরেন কারো বাবা অথবা দাদা মারা যাওয়ার আগে যে সম্পত্তিটা জয়েন্টলি ভাগ বন্টন ব্যতীত রেখে যান, সেক্ষেত্রে ওই সম্পত্তিটাকেই এজমালি সম্পত্তি বলা হয়। এবার আসুন, এজমালি সম্পত্তি আপনি কিভাবে ভাগ বন্টন করবেন। সাধারণত ভাবে আমরা বলে থাকি যে এজমালি সম্পত্তিটা ভাগ বন্টন করার সময় অবশ্যই একটি রেজিস্টার দলিলের মাধ্যমে বন্টন করা উচিত। এর ফলে দেখা যায় অনেক ঝই-ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। আপনি যদি মৌখিকভাবে ভাগ বন্টন করে থাকেন তাহলে দেখা যায় সবাই এটাকে মেনে নিতে পারে, নাও নিতে পারে, অথবা ভবিষ্যতে যখন কোনো একজন ওয়ারিশ মারা যাবেন তখন তার ওয়ারিশরা এই সম্পত্তি নিয়ে সমস্যা করবেন, অথবা এই ভাগ বন্টন মৌখিক বন্টনকে সে নাও মানতে পারেন, এবং অনেক সময় দেখা যায় এটা তারা মানেন না। এর ফলে তাদের ভিতরে একটা কোন্দলের সৃষ্টি হয় এবং এর থেকে মামলারও উদ্ভব হয়। তাই তাই ভাগ বন্টন করে এবং চৌহদ্দিটা ঠিক করে যে কার পরে কে নিবে, কোন অংশ নিবে, সেটা দলিলে উল্লেখ করে একটি রেজিস্টার দলিল করে নিলে ভবিষ্যতে আর কোনো ধরনের ঝই-ঝামেলা মামলা হয় না বা মামলা থেকে এড়ানো যায়, এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও এর থেকে অনেক উপকৃত হবে এবং তাদের ভিতরে পারস্পরিক যে একটা সম্পর্ক সেটা মধুর হবে। এখন আসা যাক, আপনি যদি কোনো ধরনের এজমালি সম্পত্তি কিনতে চান সেক্ষেত্রে আপনার কি কি বিষয় করণীয় আছে। প্রথমতই আপনি যদি এজমালি সম্পত্তি কিনতে চান সেক্ষেত্রে আপনার এই জমির সকল কাগজপত্র আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে এবং যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত আপনাকে এখানে কোনো রেজিস্টার্ড বন্টননামা দলিল আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, এবং আপনি যার অংশটা কিনবেন সেই অংশের আশেপাশে যাদের সম্পত্তি অথবা ভাই বোনদের যে সম্পত্তি আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, অথবা তাদের কাছ থেকে একটি মৌখিক ভাবে হোক অথবা অন্য কোনো উপায়ে হোক যে তাদেরকে ইনফর্ম করবেন যে তারা এই সম্পত্তিটা কিনতে রাজি আছে কিনা। তারা যদি রাজি না থাকে তাহলে আপনার কোনো সম্পত্তি কিনে কোনো ধরনের মামলা অথবা ঝামেলা আপনাকে পড়তে হবে না। তার মানে পার্শ্ববর্তী যারা মালিক থাকবে তাদের কাছ থেকে একটা মৌখিক বা অন্য কোনো ভাবে কনফার্মেশন নেওয়া যে তারা কিনতে রাজি কিনা। বোঝা গেল যে আপনি সম্পত্তিটা কিনলেন, পরবর্তীতে এসে তারা একটা 2-4 বছর পরে তারা একটা অগ্রক্রয়ের অথবা প্রিয়াম্পশনের মামলা করে দিল, তখন আপনি একটা অতিরিক্ত ঝামেলার ভিতরে পড়ে গেলেন। তাই এই ক্রয় করার পূর্বে আপনাকে এই বিষয়গুলো নিশ্চিত হয়ে নিতে হবে। সুতরাং এটা ক্লিয়ার যে আপনি যদি কোনো এজমালি সম্পত্তি কিনতে চান আপনাকে অবশ্যই এইসব বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এজমালি সম্পত্তি কিনতে হবে। অতএব আজকের এই ছোট আলোচনার মাধ্যমে এটা ক্লিয়ার যে এজমালি সম্পত্তি কি এবং কিভাবে বন্টন করতে হবে, এবং আপনি যদি কোনো এজমালি সম্পত্তি কিনতে চান তাহলে আপনার কোন কোন বিষয় আপনাকে নিয়ে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। কারো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।